আপনারা প্রশ্ন করবেন, যে মন খুলে প্রশ্ন করবেন, এটাই আমার দাবি। আমরা যদি সংবিধানটা মেনে চলি তাহলে এই বাংলাদেশের সেন্টারে কোনো ঝগড়া থাকবে না এবং কোনো সংগঠনে কোনো ঝগড়া থাকবে না। ফুটেজ থেকে আমরা যেটা দেখলাম, শুধু মাননীয় রাষ্ট্রদূতকে নয়, বাংলাদেশকেও যে ভাষায় গালিগালাজ করা হয়েছে, যারা এই কাজটা করেছেন তাদের উচিত রাষ্ট্রদূত এবং বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া। সেখানে রাষ্ট্রদূতের পদত্যাগের দাবি যেটা উঠেছে সেটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ অযৌক্তিক এবং সেটা প্রত্যাহার করে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন যে আপনি হইন আমার মানে আমি লিগ্যাল সেক্রেটারি, দেলোয়ার ভাই এখন দেলোয়ার ভাই লিগ্যাল সেক্রেটারি। এখন প্রশ্নটা হইল 2006 সালের চ্যারিটি আইনও লেখা আছে কোন অর্গানাইজেশন চলব তার গভর্নিং দলিলে, এবং গভর্নিং দলিল হল 1948 এর অ্যাক্ট হুইচ ইজ আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম না আর্টিকলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকলস অফ অ্যাসোসিয়েশনের 44 দ্বারা আপনারা সবাই ইংলিশ পড়তে পারেন, ওখানে আছে নিয়া পড়িয়া দেখুকা ক্লিয়ারলি লেখা। ওই যে আগে কইছি কাউন্সিলর প্রথম মিটিং 49 পিপলটা দাওয়াত দেব হইব। 49 পিপলের মধ্যে যারা উপস্থিত থাকবা, 9 জন নইলে কোরাম হইতো নাই, যারা উপস্থিত থাকবা তাদের মধ্যে ইলেকশনের মাধ্যমে 7 জন ভাইস চেয়ারম্যান, 1 জন সেক্রেটারি, 3 জন সহ সেক্রেটারি, 1 জন চিফ ট্রেজারার, 2 জন জয়েন্ট ট্রেজারার নিয়োগ করব। আমার এখানে লেখা আছে 44 দ্বারা ক্লিয়ারলি লেখা আছে। তো যেহেতু দেলোয়ার ভাই আমিও লেখছি কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং নাই, ইলেকশনের দিন বিকালে তাই নিজে নিজে সেক্রেটারি ঘোষণা করছেন, এটা তো নিঃসন্দেহে সেটা আমাদের অসাংবিধানিক। আর আমি কিভাবে সেক্রেটারি হইলাম, অনেক মিটিং হয়েছে, তারপরে দেলোয়ার ভাইয়ের নিজের স্বাক্ষরিত নোটিশ, আগের হাই কমিশনার আমরা এবং দেলোয়ার ভাই সহ যৌথ স্বাক্ষরিত নোটিশে জানুয়ারি মাসের 11 তারিখে টাইম নির্ধারণ করা হয়েছে, সময় নির্ধারণ করেছে মিটিং, সেই মিটিংয়ে আমি সেক্রেটারি হয়েছি, সম্পূর্ণরূপে বৈধ মিটিং। আর মেম্বারশিপ সংবিধানের 1 নম্বরে বলা আছে পরিষ্কার, 1983 সালের মে মাসের 9 তারিখ এটাকে চ্যারিটি করা হয়েছে। তো চ্যারিটির সময় একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, সেখানে সাবস্ক্রাইবার কারা সেটা বলতে হয়। 1 নম্বর দ্বারায় বলা হয়েছে প্রপোজ সাবস্ক্রাইবার 500, ক্ষমা ইংরেজি সিনটেক্স দ্বারা বোঝেন বাক্য গঠন রীতি, ক্ষমা দিলে বাক্য অসমাপিকা রয়ে যায়, সমাপিকা করতে হলে ফুল স্টপে দিতে হয়। ফুল স্টপের আগে বলা হয়েছে, সমাপিকা ক্রিয়ায় গিয়ে বলা হয়েছে সিনটেক্সে যে টাইম টু টাইম ম্যানেজমেন্ট কমিটি উইল ইনক্রিজ ইট। এখন আপনি 1000 করেন 5000 করেন, সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা সবাই মেম্বার যদি হতে চান, কে সেটা বাধা দিবে? এটা বাংলাদেশের অর্গানাইজেশন, যত খুশি আপনারা আসেন, আমরা সবাইকে মেম্বার করব, কোনো বাধ্যবাধকতা নাই। 38-1 বলা আছে যারা পার্মানেন্ট মেম্বার থেকে ইলেক্টেড হয়ে আসবেন, যারা আমরা, তাদের টেনিউর 2 বছর। দেখেন আমার চিঠি যেগুলো বলা আছে, মানে 2 বছর তাদের মেয়াদ, প্রতি 2 বছর পরে ইলেক্টেড হবেন। আর যারা ওই যে দেলোয়ার ভাই যারা যে গ্রুপ থেকে 17 জন ফার্স্ট করেছেন, তাদের টেনিউর 1 বছর। তাই তো সংবিধানের কথা বলেন, এই সংবিধানে পরিষ্কার লেখা আছে তাদের টেনিউর 1 বছর, এবং 1 বছর পর এজিএমএ, নভেম্বর মাসের আগে এজিএমএ তাদেরকে পদত্যাগ করতে হবে, আবার ইলেকশনের মাধ্যমে তাদেরকে নির্বাচন করতে হবে। সেটা তো করেননি, সেই জন্য তারা এই কমিটিতে, এই যে তারা আমাদের ব্যাংকে আছেন, কমিটিতে আছেন, সেন্টারে আছেন, তারা তো অবৈধ কমিটি। তারা এখানে আছেন হিস্টোরিক্যালি, চাবিটা তাদের হাতে আছে। এই চাবিটা মহিবুর রহমান সাহেবের হাতেও ছিল। কোনো কারণে আমরা দেখি যে উনি চাবিটা দিয়ে আপনার তালা চেঞ্জ করে ফেলছেন, হুইচ ইজ আমাদের সংবিধান অনুযায়ী অবৈধ। আইনে বলা আছে, ব্রিটেনের আইনে বলা আছে, যদি কোনো পাবলিক প্লেসের তালা বদলানো হয় সেটার জন্য একটা রেজুলেশন লাগবে। সেটার জন্য আমি এখন আর ডিটেলস বলছি না, একটা জায়গাতে গিয়ে রিপোর্ট করতে হবে এবং ওখান থেকে একটা স্পেসিফিক ফর্ম ফিল আপ করে কার কাছে চাবি থাকবে ওটা ওখানে ডিক্লেয়ার দিয়ে এসে ওই ফর্মটা নিয়ে আসতে হয়, যেটা করা হয় নাই, অবৈধভাবে আমাদের সেন্টার দখল করে রাখা হয়েছে। 17 নভেম্বর 2025 বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদের একটি পূর্ব নির্ধারিত সভায় কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রেক্ষাপট। আপনারা অবগত আছেন যে 2023 সালের 26 নভেম্বর বাংলাদেশ সেন্টারের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় যথাক্রমে পার্মানেন্ট সদস্যদের 18 জন প্রতিনিধি পার্মানেন্ট সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হন, যাদের টেনিউর সাংবিধানিকভাবে 2 বছর, 2 বছর পরে তারা আবার নির্বাচিত হবেন। তন্মধ্যে 1 জন লাল প্যানেল থেকে এবং 17 জন সবুজ প্যানেল থেকে জয়লাভ করেন। সাধারণ সদস্য আজীবন সদস্যদের 17 জন প্রতিনিধি তাদের সরাসরি ভোটে কেবলমাত্র লাল প্যানেল থেকে নির্বাচিত হন, যাদের টেনিউর ছিল সাংবিধানিকভাবে 1 বছর। রেফারেন্স হলো সংবিধানের 38-2 উপধারা। এই 35টি শূন্য পদ পূরণ করে লক্ষ্য করবেন 49 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ম্যানেজমেন্ট গঠিত হয়। 49 জনের কাউন্সিল অফ ম্যানেজমেন্ট
যার সিম্পল মেজরিটি হলো 25 ম্যানেজমেন্ট গঠিত হয়। উক্ত নির্বাচিত প্রতিনিধি ছাড়াও কাউন্সিল অফ ম্যানেজমেন্টে রয়েছেন 10 জন প্রতিষ্ঠাতা সদস্য যাদের টেনিউর মৃত্যুর আগ পর্যন্তই থাকে, 4 জন কর্পোরেট প্রতিষ্ঠাতা প্রতিনিধি আজীবন সদস্য তারাও। সেন্টারের আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা সংবিধান অনুযায়ী সবসময় বাংলাদেশের রাষ্ট্রদূত পদাধিকার বলে সেন্টারের চেয়ারপারসন, উনি হলেন সাংবিধানিক চেয়ার, যেটা সংরক্ষিত আসন। চেয়ারম্যানের সভাপতিত্বে নির্বাচনের অনধিক সর্বোচ্চ 3 মাসের ভিতরে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের প্রথম সভা আহ্বান করা বাধ্যতামূলক, যেটা ম্যান্ডেটরি। প্রথম সভায় 7 জন সহ সভাপতি উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং প্রাপ্ত ভোটের ক্রম অনুসারে তাদের জ্যেষ্ঠতা নির্ণয় করা হবে। এইভাবে একজন সাধারণ সম্পাদক, 3 জন সহকারী সাধারণ সম্পাদক, 1 জন চিফ ট্রেজারার ও 2 জন সহকারী ট্রেজারার নিয়োগ দেওয়া হয়। 8 জন সদস্যের একটি নির্বাহী বা ইসি কমিটি গঠন করা হয়। 1 থেকে 3 সদস্য বিশিষ্ট উপকমিটি ইফ নেসেসারি এন্ড হোয়েন নেসেসারি, এটা ম্যান্ডেটরি নয়, গঠন করা হয়। ব্যাংক ম্যান্ডেট যারা পাবেন তাদের নাম ঘোষণা করা হয়, তারাই চেক সই করবেন, করার জন্য বৈধতা পাবেন। প্রতিটি কমিটির মধ্যে বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি থাকা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে উপরে বর্ণিত আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন না মেনে জনাব দেলোয়ার হোসেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান না করে নির্বাচনের দিনেই তাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দিয়ে সংবিধান লঙ্ঘন করেন। ফলে যে সংকট সৃষ্টি করেছেন তারই ধারাবাহিকতায় পরবর্তী 2টি বছর দুইটি প্রতিদ্বন্দ্বী নির্বাহী কমিটি ও উপকমিটি সমূহ গঠিত হয়েছে এবং বিগত 2 বছর ধরে নানামুখী সংকট সৃষ্টি হয়েছে। অবৈধ কমিটির মাধ্যমে জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা চেক স্বাক্ষর করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে যাচ্ছেন। এইসব বিষয়ে আমাদের পূর্ববর্তী প্রেস কনফারেন্সে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিভিন্ন বিষয়ে আরো জানতে চাইলে পরবর্তীতে আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন। চলমান এই সংকট নিরসনে বহুমাত্রিক প্রচেষ্টা বারবার বিফল হয়েছে। চ্যারিটি কমিশন, আমাদের রেগুলেটরি বডি, চ্যারিটি কমিশন একাধিক নির্দেশনায় মেমোরেন্ডাম অনুযায়ী বিষয়টি নিষ্পত্তির জন্য ট্রাস্টিদেরকে তাগিদ দিয়েছে। অরবিট্রেশন মিডিয়েশন, এখানে সি একটা ভিতরে চলে গেছে, মিডিকেশন হয়ে গেছে, এটা সিটা আপনার অমিট হবে, মিডিয়েশন হবে। এর মাধ্যমে কোনো কমিটি, সেটা কমতি হয়ে গেছে, কমিটি বৈধ তা নির্ধারণ করার কথা চ্যারিটি কমিশন বলেছে। আরবিট্রেশনের মাধ্যমে কোন কমিটি বৈধ সেটা নির্ধারণের জন্য চ্যারিটি কমিশন বারবার চিঠি দিয়েছে। তাছাড়া সময়ের পরিক্রমায় লক্ষ্য করবেন, জনাব দেলোয়ার হোসেন ও তার লাল প্যানেল থেকে নির্বাচিত 17 জন প্রতিনিধি যাদের টেনিউর সংবিধান অনুযায়ী, আমি রেফারেন্স দেই সংবিধানের 38(2) ধারায় অনুযায়ী 1 বছর ছিল তাদের মেয়াদ। 1 বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত না হওয়ায় কাউন্সিল অফ ম্যানেজমেন্টে তাদের পদ শূন্য হয়ে গেছে। তাই সাংবিধানিকভাবে 17 জন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন দেলোয়ার হোসেন সহ। তাই ব্যাংক সহ দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা অবৈধভাবে সেন্টারের তহবিল ও হিসাব দখল করে আছেন, তাদেরকে এজন্য ভবিষ্যতে জবাবদিহি করতেই হবে। এমত অবস্থায় এই সংকট উত্তরণের ঐতিহাসিক ও চলমান প্রচেষ্টার অংশ হিসাবে মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম আমাদের এবং আমাদের প্রতিপক্ষের 8 জনকে নিয়ে গত মাসের 26 তারিখে বাংলাদেশ হাইকমিশন একটি মিটিং করেন। যৌথ আলোচনার পর সংবিধানে তার উপর অর্পিত দায়িত্ব বলে চেয়ার অ্যাকশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা ডাকার সিদ্ধান্ত নেন এবং বিগত 4 নভেম্বরে প্রেরিত এক নোটিশে চেয়ার অ্যাকশনে 17 নভেম্বর কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করেন। বাংলাদেশ দূতাবাসের প্রেরিত নোটিশ প্রেরণের সঠিকতা নিয়ে সাংবাদিক ভাইরা আমাকে ইতিপূর্বেও একাধিকবার প্রশ্ন করেছেন। মৃধা ভাই এখানে আছেন, তারা আমাকে প্রশ্ন করেছেন। উত্তরে আমি বলতে চাই, পদাধিকার বলে চেয়ারম্যান, হুইচ ইজ এক্স অফিসিও, পদাধিকার বলে চেয়ারম্যান পদে আসীন কোন ব্যক্তি তার নিজের অফিসিয়াল পেডে নোটিশ প্রেরণ করতে পারেন, এটা বৈধ। তবে যদি তিনি সেন্টারের কর্মচারী বা ভলান্টিয়ারদেরকে নির্দেশ দেন মিটিং ডাকার জন্য, সেই নোটিশ দিতে হবে সংগঠনের পেডে, এই জিনিসটা মনে রাখবেন। কিন্তু এক্স অফিসে যদি নিজে মিটিং ডাকেন, অবশ্যই তিনি তার নিজের পেড ডাকবেন, সেটা আইনসম্মত এবং বৈধ। 17 নভেম্বর কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভায় পরিকল্পিত নাশকতা, আমি ইচ্ছা করেই নাশকতা শব্দটি বলেছি। আমি যথারীতি সভাস্থলে নির্ধারিত সময়ে উপস্থিত হই, বিকেল 6:30 সাড়ে 6টায়। সেন্টারে প্রবেশ করে দেখতে পাই
জনাব দেলোয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা মিটিং রুমে তালা দিয়ে রেখেছেন। আমি হল রুমে প্রবেশ করি। হল রুমে প্রবেশের পথে অন্তত 2 জন পার্মানেন্ট মেম্বারকে সেখানে উপস্থিত দেখতে পাই, যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সদস্য নন, তারা সেখানে থাকার কথা না, তাদেরকে আমি দেখতে পাই। আমি আরো দেখতে পেলাম বেশ কয়েকজন সম্মানিত সাংবাদিক হলের ভিতরে ও বাইরে ক্যামেরা ফ্ল্যাশ উত্থিত করে প্রস্তুত রয়েছেন শুটিং এর জন্য। একটা কথা বলি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, এটা আপনাদের কোনো শুটিং এর জন্য অবাক হলাম। কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং কোনো পাবলিক মিটিং নয়। কাউন্সিল অফ ম্যানেজমেন্ট মিটিং এ অনুমতি ছাড়া কারো প্রবেশ নিষেধ। যাই হোক, হল রুমে প্রবেশ করে দেখি রুমের ভিতরে পাতানো সমস্ত চেয়ার টেবিল দাও। জনাব দেলোয়ার হোসেন সাহেব ও তার সহযোগীরা পাতানো সব চেয়ার টেবিল গুটিয়ে একপাশে রেখে দিয়েছেন। কিন্তু আমরা চেয়ার টেবিল বসানোর উদ্যোগ নেওয়ার পূর্বেই মাননীয় রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও তার সহযোগীরা সেন্টারে প্রবেশ করেন। মাননীয় রাষ্ট্রদূতের সেন্টারে আগমনের সাথে সাথে অপ্রত্যাশিতভাবে সাংবাদিক ভাইয়েরা বেপরোয়াভাবে তাকে ঘেরাও করে রাখেন, এলোপাতারি প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন। ব্যবস্থাপনা পরিষদের সভায় নন পাবলিক মিটিং সাংবাদিকদের অনুমোদিত উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল উপস্থিতি ও তাদের এই অপ্রত্যাশিত আচরণের বৈধতা প্রশ্ন সাপেক্ষ। শুধু তাই নয়, ব্যবস্থাপনা পরিষদের সদস্য জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে সর্বজনাব মাহবুব আহমেদ রাজু, আলী আহমেদ বেবুল, শিব্বির আহমেদ, মামুনুর রশিদ ভিডিও ফুটেজ অনুকরণে আমি লিখেছি সহ তার কতিপয় সহযোগী অত্যন্ত অশালীন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখেন এবং সভাস্থলে চরম হাঙ্গামা ও নৈরাজ্যের সৃষ্টি করেন। তাদের শিষ্টাচার বহির্ভূত আচরণ, চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সভাস্থলে চেয়ার টেবিল গুটিয়ে রেখে সভা পরিচালনার ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে সভা আগত মাননীয় রাষ্ট্রদূত ও অন্যান্য প্রতিনিধিদেরকে বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। কথা ও আচরণে তারা মাননীয় রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূত, মিনিস্টার, কাউন্সিলর মিনিস্টার, ফার্স্ট সেক্রেটারি সহ সভায় সমাগত সকল সদস্যদের সাথে বেয়াদবি ও অবমাননা প্রদর্শন করতে থাকেন। ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও চেয়ারপারসনের উপস্থিতিতে সভাস্থলে চেয়ার টেবিল প্রত্যাহার করে নিয়ে চরম ধৃষ্টতার পরিচয় দেন। ঘটনাস্থলে চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিষদের অনুমোদন ছাড়া সাংবাদিকদেরকে ডেকে এনে সুপরিকল্পিতভাবে সভা কক্ষে হইচই হট্টগোল গালিগালাজ করে এক ভীতিকর নৈরাজ্য সৃষ্টির দ্বারা সবার কাজ বিঘ্নিত করেন। নিরাপত্তাহীন ত্রাসের রাজত্ব কায়েম করার মাধ্যমে রাষ্ট্রদূতকে জোরপূর্বক সভাস্থল পরিত্যাগ করতে বাধ্য করেন। এমনকি মাহবুব আহমেদ রাজুকে মাননীয় রাষ্ট্রদূতের গাড়ি পর্যন্ত ধাওয়া করতে দেখা যায়, যা ভিডিও ফুটেজে পরিষ্কার প্রতীয়মান। যদি না থাকে আমি আপনাদেরকে পাঠাতে পারবো, আমাকে বলবেন। বাংলা ও ইংরেজি ভাষায় মহিলাদের উদ্দেশ্যে যেসব গালিগালাজ করা হয় তা কোনো সভ্য মানুষের মুখের ভাষা হতে পারে না। আপনারা ভিডিও ফুটেজ দেখে নেবেন। এদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ডিসিপ্লিনারি ব্যবস্থা সহ সকল আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদের আচরণ জননিরাপত্তার জন্য হুমকি, তাই এদের জন্য কোম্পানি অ্যাক্ট 48 এর আওতায় পাবলিক সেফটি এন্ড সিকিউরিটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে সিআরবি, ডিবিএস চেক সহ মেন্টাল হেলথের রেফারেন্স নিতে হবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটনার আকস্মিকতায় উপস্থলে ভয় ভীতি ছড়িয়ে পড়ে। তাই জননিরাপত্তার স্বার্থে সেন্টারের সেক্রেটারি হিসাবে আমি অধ্যাপক শহীদুর রহমান, মাফ করবেন আমি লেখা অধ্যাপক সেই জন্য পড়ে ফেললাম, আমি শহীদুর রহমান পুলিশের সহযোগিতা কামনা করি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জনমনের স্বস্তি ফিরে আসে। এমত অবস্থায় সকলের অনুরোধে মাননীয় রাষ্ট্রদূত সভায় ফিরে আসেন এবং সবার কাজ শুরু করেন। কিন্তু পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও জনাব দেলোয়ার হোসেন ও তার সহযোগীরা সবার কাজে বাধা দিতেই থাকেন। এক পর্যায়ে পুলিশ মাহবুব আহমেদ রাজুকে ডেকে নিয়ে বিশেষভাবে সতর্ক করে দেয়। অবস্থার প্রেক্ষিতে মাননীয় রাষ্ট্রদূত সবার কাজ সংক্ষিপ্ত করেন। তার নাতিদীর্ঘ আলোচনায় রাষ্ট্রদূত সকল সাংবাদিক সহ দেলোয়ার হোসেন সাহেব ও অন্যান্য প্রশ্ন উত্থাপনকারীদের উদ্দেশ্যে নিচে 1 থেকে 12 নম্বর যেগুলি আছে আমি এখন পড়বো, সেই বিবৃতি পাঠ করেন, লিখিত বিবৃতি। আমি তাকে বলছি, উনি হলেন হাই কমিশনার। আমি দায়িত্ব গ্রহণের পর আমার পূর্ববর্তী রাষ্ট্রদূত ও অন্যান্য সহকর্মীদের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের বিগত নির্বাচন ও নির্বাচন পরবর্তী সমস্যা সম্পর্কে অবহিত হই। আমি পরবর্তীতে বিবদমান গ্রুপগুলোর বিরোধ নিরসনে তাদের প্রতিনিধিদের সাথে পৃথকভাবে বৈঠক করি। তৎপরবর্তীতে আমি বিবদমান পক্ষগুলোর সাথে যৌথভাবে আলোচনা করে একটি সমঝোতায় আসার চেষ্টা করি। কোনো পক্ষের অনমনীয় মনোভাবের কারণে সমঝোতার সকল চেষ্টায় ব্যর্থ হয়। বিবদমান পক্ষগুলোর বিরোধ নিরসনের বিকল্প পন্থা হিসাবে সংবিধানে চেয়ারপারসনের উপর অর্পিত ক্ষমতা বলে আমি চেয়ার অ্যাকশনে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভা আহ্বান করি 17 নভেম্বর। আমার সহকর্মীদের সহযোগিতায় ব্যবস্থাপনা পরিষদের সকল সদস্যের কাছে সংবিধিবদ্ধভাবে নোটিশ পালন করা হয়। আমার উদ্দেশ্য ছিল, যেহেতু সেন্টারে বাধ্যতামূলক বার্ষিক সভা বা এজিএম প্রতিনিধি নির্বাচন আসন্ন,
এই পরিস্থিতিতে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণের মাধ্যমে বিরাজমান সংকট সমাধান করা সম্ভব। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে কাউন্সিল অফ ম্যানেজমেন্টের সভায় এজিএম এ অনুষ্ঠানের জন্য স্থান ও তারিখ নির্ধারণ করা, প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠন করা, নির্বাচন কমিশনকে যাবতীয় সহযোগিতা প্রদান করার জন্য ব্যবস্থাপনা পরিষদের সদস্যদেরকে নিয়ে চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা। পরিশেষে নির্বাচনের মাধ্যমে গঠিত, পরিশেষে ওনার আসল কথাটা এখানেই বলছেন, পরিশেষে নির্বাচনের মাধ্যমে গঠিত নবনিযুক্ত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে চলমান সংকট নিরসন করা। এটাই ছিল ওনার উদ্দেশ্য, যেটা উনি লিখিত বক্তব্যে পড়ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন আমি আমার কথা বলছি, যে মাননীয় রাষ্ট্রদূতের এই মহতী উদ্যোগ সুপরিকল্পিতভাবে কতিপয় সদস্যের দ্বারা সংগঠিত অবাঞ্ছিত কর্মকাণ্ডের মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হলো। আমরা এই হঠকারী সিদ্ধান্তের নিন্দা জানাই। বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদের কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ধরনের দুর্ব্যবহার করার জন্য। এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশ সেন্টারের চলমান সংকট আরো ঘনীভূত করবে নিঃসন্দেহে। এই সমস্যার সমাধান কল্পে সকল সদস্যদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সেন্টারে যে নারকীয় তাণ্ডব চালিয়ে এই মহতী উদ্যোগকে নস্যাৎ করা হলো তা কেবলমাত্র নিন্দনীয় নয়, তা কমিউনিটির জন্য ক্ষতিকর ও নাশকতামূলক। দেশ ও জাতির স্বার্থে এই ঐতিহাসিক সেন্টারের অচল অবস্থার অবসান জরুরি। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। আমি একটা কথা ইংরেজিতে বলেছি, ইচ্ছা করেই মাফ করবেন। এই ফ্রেজটা এখানে বলার উদ্দেশ্য হলো চেঞ্জ ইজ ইনএভিটেবল, পরিবর্তন হবেই। I want a progressive change. I don't want a regressive change. But one thing I can tell you, change is inevitable. Nobody can stop it. Inshallah, বাংলাদেশ সেন্টারে আপনাদের সহযোগিতায় পরিবর্তন আসবে, আসতেই হবে। সেটা প্রোগ্রেসিভ ওয়েতে যেতে হবে, আলোচনার মাধ্যমে। আলোচনা ছাড়া কোনো কিছু সমাধান হয়েছে এটা আমি বিশ্বাস করি না, করা যায় সেটা আমি বিশ্বাস করি না। এটা একটা আমাদের কমিউনিটির কমন ইন্টারেস্ট। তাই আমি আমাদের সকল পক্ষকে, আমাদের দালাওয়ার ভাই সহ আমাদের প্রতিপক্ষ, আমাদের মাননীয় রাষ্ট্রদূত, আপনারা সাংবাদিক ভাইরা আমাদের খুবই শ্রদ্ধেয়জন, এবং আপনাদের কলমের যে কি ক্ষমতা, পেন ইজ মাইটার দেন দ্য সোর্স, সেটা আমার কথা নয়, সম্ভবত হাদিসেও আছে। তো যদি হাদিসে না হয় মাফ করবেন, আমি অনুমান করে কথাটা বললাম। তো এই আপনাদের কলমের মাধ্যমে কমিউনিটির সহযোগিতায় আমরা প্রতিপক্ষ এবং আমরা মাননীয় রাষ্ট্রদূত সবাই মিলে আলোচনা করে বাংলাদেশ সেন্টারকে আমরা এই সমস্যার সমাধান করে প্রগতির পথে নিয়ে যাব, সেটাই আমার লক্ষ্য, এবং সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আচ্ছা, দুইটা বিষয় এখানে হাইলাইটেড করা হয়েছে। আমরা কেউই সংবিধান মানি নাই, আর একটা বিষয় বলা হয়েছে যে নাশকতা শব্দটা ইউজ না করলেই ভালো হইতো। আচ্ছা, প্রথমে যেটা আপনার সংবিধানের কথা আমার মতিয়ার ভাই বলছেন, যে আমি আপনার সাথে সম্পূর্ণরূপে একমত। এই নির্বাচনের পরে প্রথমেই 2রা ডিসেম্বর আমি মাননীয় রাষ্ট্রদূতকে চিঠি দেই। আমি গত সংবাদ সম্মেলনগুলো সব দেখাইছি, চাইলে এখনো দেখতে পারেন। এবং আমি বলছি যে সংবিধান মানা হয় নাই। সাবেক রাষ্ট্রদূত আমাকে বলছেন যে একটা কাজ করেন, যা হবার তো হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, আমরা ইলেকশন থেকে শিক্ষা নিব এবং আগামী ইলেকশনে আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। এই সমস্ত করেসপন্ডেন্স আমার কাছে আছে। যেখানে 20 হওয়ার কথা সেখানে হয়েছে 18, যেখানে 15 হওয়ার কথা সেখানে হয়েছে 17। সংবিধানের আপনারা দেখবেন, যেহেতু সংবিধানের কথাই বললেন, সংবিধানের 47 ধারায় একটা কথা বলা আছে যে যদি কোনো মিটিংয়ে কোনো কিছু অনুমোদিত হয়ে যায়, বিশেষ করে এজিএম এ, সেটা ভুল হলেও সেটা মেনে নিতে হয়। আমি আপনার রেফারেন্সের জন্য বললাম, তারা যেটা করেছেন এজিএম এ সেটা সংবিধানের 47 ধারা অনুযায়ী মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর ছিল না, কারণ জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেলে সেটা সিদ্ধান্ত হয়ে যায়। আর নাশকতা, আপনি সেলফ এক্সপ্লেনেটরি, আপনি নিজেই বলেছেন যে বাইরে গিয়ে হাই কমিশনারের গাড়ির দরজা খুলে সেখানে রাতি দেওয়া হয়েছে, ফুটেজটা আমার কাছে আছে, আমি আপনাকে ফরওয়ার্ড করতে পারবো। হোয়াট ইউ ক্যান এক্সপ্লেইন উইদাউট নাশকতা ছাড়া কি বলবেন? আমরা যেই হই, আমরা কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। আর শেষ কথা হলো, আপনি বলছেন যে হাই কমিশনারের পক্ষ থেকে কি একটা গালির কথা এখানে আপনারা বলেছেন। আমাকে সেদিন মির্জা ভাই এই প্রশ্নটা করেছিলেন। আমি একটা কথা বলবো, আমি নিজে যেটা শুনি নাই আমি সে কথা বলার অধিকার আমার। আমি এই সমস্ত কথা কোনোটাই আমি শুনি নাই ব্যক্তিগতভাবে। আমি সাংবাদিক ভাইদেরকে সেদিন জোরহাতে বলেছিলাম, আপনাদের কাছে ফুটেজ আছে, তো এরা যদি এইসব কথা বলেন তাহলে তো ফুটেজে কোথাও না কোথাও থাকার কথা, কেন আমরা খুঁজে পাচ্ছি না? থাকলে দেন, আর না হলে এই সমস্ত হিপোক্রেসি বাদ দেন। এই চিঠিতেই আছে। সেখানে দেলোয়ার ভাই, তফজ্জল ভাই, শিব্বির ভাই এবং মামুনুর রশিদ ভাই দেলোয়ার ভাইয়ের সাথে উপস্থিত ছিলেন। মুহিব ভাই, আমি, আমাদের সাথে হাবিবুর রহমান ময়না ভাই, আর আপনি ছিলেন, তাই না? 8 জন।
হাই কমিশনার স্বয়ং, আর সেখানে ছিলেন মৌমিতা নামে ওনাদের ফার্স্ট সেক্রেটারি, আর শাহরিয়ার সাহেব নামে ওনাদের কাউন্সিলর মিনিস্টার। তো হলেন 8 আর 3 11 জন, আর পিছনের দিকে আরো 3 জন হাই কমিশনার, এদের নাম আমি বলতে পারবো না। তো 11, 12, 13, 14 জন লোক এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে একথা আপনাদের সম্মুখে বলা খুবই জরুরি। মাননীয় রাষ্ট্রদূত বলেন যে আজকে আমি যে মিটিংটা আপনাদের জন্য আমি অ্যারেঞ্জ করেছি সেটা একটা আনঅফিসিয়াল মিটিং। আমার উদ্দেশ্য হলো আমি আপনাদের সাথে পৃথকভাবে মিটিং করেছি। আমাদের মিটিংয়ে বলা হলো যে আপনাদের সাথেও করেছি, আপনাদের সাথেও করেছি, এবং আমার যে আগের রাষ্ট্রদূত ছিলেন এবং সহকারী রাষ্ট্রদূত ছিলেন তাদের কাছ থেকে আমি বাংলাদেশ সেন্টার সম্পর্কে জেনে নিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে ডেকে নিয়ে আসা আলাপ করার উদ্দেশ্য হলো আপনাদের এজিএম এর তারিখটা হলো যে 2 বছর তো শেষ হয়ে গেছে, নভেম্বর মাসের 25 তারিখে আপনাদের এজিএম করতে হবে, এটা বাধ্যতামূলক আপনাদের এই আইন অনুযায়ী। তো আপনাদের সাথে পরামর্শ করে আমি চাই যে এজিএম এর ডেটটা, স্থানটা, তারিখটা নির্ধারণ করি। এজিএম এর নতুন কমিটি হয়ে গেলে আমাদের এই যে ইস্যুগুলো এগুলো শেষ হয়ে যাবে, নতুন কমিটির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশ সেন্টারকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এই চিঠিতে দেলোয়ার ভাই নিজেও সেটা স্বীকার করছেন, কিন্তু সেখানে তাদের একটু ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল। গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার এবং আমার দুইজনের মত হবে আপনার আলাদা আলাদা, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হয়। সর্বশেষে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলে এসেছিলাম যে আলোচনা ছাড়া তো আর মীমাংসার কোনো পথ নাই। আর মাননীয় রাষ্ট্রদূত আপনি যখন বলছেন যে 2 বছর তো আপনাদের শেষ হয়ে গেছে, এজিএম হলে নতুন কমিটি হবে, সমস্যার সমাধান হবে, আমাদের মত আছে। দেলোয়ার ভাইরা সেখানে অ্যাবস্টেইন ছিলেন, কিন্তু এই দেশের একটা বিধান আছে, আপনি যদি কোনো কিছুতে অ্যাবস্টেইন থাকেন সেটাও আপনার সম্মতি প্রকাশ। তারা অন্য একটা বিষয়ে, এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেননি, অন্য একটা বিষয়ে দ্বিমত পোষণ করেছেন যে বিষয়টা এখানে অপ্রাসঙ্গিক, আমি সেটা নাই বলি। আচ্ছা, আর দেলোয়ার ভাইয়ের চিঠি আছে, আপনি দেখবেন যে ওনাকে আমরা চিঠি দিয়েছিলাম যে আপনি কয়েকজনকে দাওয়াত দেন না, এই দাওয়াত দেন এবং আবার সেটাকে রিঅ্যারেঞ্জ করেন। তার মানে এগ্রি যে ছিলেন সেটা ওনার চিঠিতেই প্রমাণ হয়, ওনার চিঠিতেই প্রমাণ হয়। তবে উনি বলেছিলেন যে ওনাকে আমরা বলেছিলাম এটা ক্যান্সেল করে আরেকটা দাওয়াতের ব্যবস্থা করেন। এগুলো তো আমাদের জানা না, এটা তাদের মধ্যে হাই কমিশন এবং তাদের মধ্যে তাদের চিঠির থেকে আমি জানলাম। এই প্রশ্নের উত্তরটা সেদিন হাই কমিশনারের আপনারা ভিডিও দেখেন, ওখানে উনি বলেছেন আপনাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে যে আপনারা 26 জন আমাকে নাকি কতজন আপনারা আমাকে চিঠি লিখেছেন যে আপনারা এটা পান নাই, কিন্তু আপনারা যে ইমেল থেকে আমার সাথে যোগাযোগ করেন সেখান থেকে তো কোনো কিছু বাউন্স ব্যাক হয় নাই। আপনাদের সামনে মৃদা ভাইরা ছিলেন, হ্যাঁ, তো কোনো বাউন্স ব্যাক তো হয় নাই। তারপরেও যখন আপনি বলেছেন আমি আবার সবাইকে দাওয়াত পাঠিয়েছি, কোনো ইমেল বাউন্স ব্যাক হয় নাই, তো আমরা কিভাবে বুঝবো যে আপনারা পাইলেন না? মাননীয় রাষ্ট্রদূত এখানে বলেছেন যে আমি ওনাদের সাথে আলোচনা করে চেয়ার অ্যাকশনে আমি মিটিং ডেকেছিলাম। উদ্দেশ্য হলো যে একটা নির্বাচন কমিশন আমরা ওই মিটিং থেকে, কারণ কাউন্সিল অফ ম্যানেজমেন্টই তো সবকিছু করবে, উনি কাউন্সিল অফ ম্যানেজমেন্টের পুরো 49 পিপলকেই দেখেছিলেন, এরাই তো বডি, হ্যাঁ পুরো 49কে দেখেছিলেন যে আপনাদের মাধ্যমে একটা ছোট্ট কমিটি আমি করব যেটাতে চেয়ার হিসাবে আমি থাকবো এবং আপনাদের 2 গ্রুপ থেকে লোক নিয়ে একটা ছোট উপকমিটি করবো, যেটা আমার লেখায় আছে, আপনারা দেখতে পারবেন, উনি সেখানে বলেছেন। তো সেই কমিটিটা ইলেকশন পর্যন্ত ইলেকশন কমিশনারদের সাথে সহযোগিতা করে যাবে। আর যখনই নতুন ইলেকশন হবে আপনাদের এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট যেটা আছে আপনারা সবাই মিলে নতুনদের হাতে দিয়ে ছেড়ে দিবেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা করবে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। যেহেতু আমাদের 2 গ্রুপ, সেই জন্য উনি সমঝোতার জন্য বলছিলেন একটা উপকমিটি করা হবে 2 দিক থেকে লোক নিয়ে, আর আমি নিজে চেয়ার থাকবো, সেটাই ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা করবে। এবং যেহেতু কাউন্সিল অফ ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে সেটা সাংবিধানিক এবং সেটা বৈধ। প্রথম প্রশ্নটা হলো যে পদাধিকার বলে উনি চেয়ার, যেটাকে ইংরেজিতে আমরা এক্স অফিসিও বলি, সেটা আপনারা আমার থেকে আরো ভালো বুঝেন যে এই চেয়ারে যদি আপনি বসেন এটা অটোমেটিক এই চেয়ারেরও মালিক আপনি, এটাকে পদাধিকার বলে, চেয়ার বলে। এক্স অফিসিও একটা ল্যাটিন শব্দ, এটা খুবই পাওয়ারফুল এবং সাংবিধানিক চেয়ার, অন্যান্য চেয়ার থেকে অনেক পাওয়ারফুল, যে চেয়ারেরটার আসন শূন্য হয় না। আচ্ছা, এখন ক্ষমতাটা হলো কাউন্সিল অফ ম্যানেজমেন্ট হলো ক্ষমতার উৎস, উনি হলেন কাউন্সিল অফ ম্যানেজমেন্টের চেয়ার। আর বাকি যে আমরা 48 জন 49 পিপল মিলে যে আপনার কাউন্সিল অফ ম্যানেজমেন্ট, সমস্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট। এককভাবে সেক্রেটারি, এককভাবে চেয়ার, কারো কোনো ক্ষমতা এককভাবে আপনার সেটা অ্যাবসলিউট নয়। আচ্ছা, কিন্তু আপনারা জানেন একটা দেশে, এই দেশে আপনার ধরেন রানী আছেন, আমাদের দেশে প্রেসিডেন্ট আছেন, সংকটের কালে সব দেশের সংবিধানে এবং কমন সেন্সে একটা পাওয়ার দেওয়া থাকে হেড অফ দ্য স্টেটকে, হেড অফ দ্য অর্গানাইজেশনকে, যেটাকে চেয়ার অ্যাকশন বলে, প্রেসিডেন্টের অ্যাকশন বলে, এটা আপনারাও বোঝেন। তো যে মিটিংটা উনি দেখেছিলেন সেই চেয়ার অ্যাকশনেই 42তে যে ক্ষমতা দেওয়া আছে সেই ধারায় দেখেছেন, সমঝোতার জন্য, পাওয়ার অ্যাবিউজের জন্য নয়, সেটাকে সমস্যার সমাধান করার জন্য। আচ্ছা, আরেক জিনিসটা যেটা বলি, সর্বোচ্চ ক্ষমতার মালিক সাংবিধানিকভাবে আপনারা যারা পাবলিক চেয়ার, যারা এই যে মেম্বার যারা,
তারা হলেন এই সংগঠনের ক্ষমতার উৎস। এই সাবস্ক্রাইবাররা যে সিদ্ধান্ত নেবে সেটা চেয়ার মানতে বাধ্য, কম মানতে বাধ্য, আমরা সবাই মানতে বাধ্য। অতএব পাওয়ার কিন্তু মেম্বারদের, সংবিধানে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে মেম্বারদেরকে। আর একটা কি যেন আরেকটা অংশ ছিল, আচ্ছা ঘটনাগুলা আমি আপনাদের এখানে দেখেন আপনি, আমি বলছি যে পাবলিক অর্ডার একটা এদেশে একটা আইনানুগ বিষয়। আমি যখন দেখলাম সেখানে ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে, একজন ডিপ্লোম্যাটের উপস্থিতিতে দাক্কাতাক্কি, গালিগালাজ, আপনারা ফুটেজের গালিগুলো শোনেন, আমি বলছি কোন সভ্য মানুষের মুখের ভাষা এটা নয়। এগুলা শোনার পর যে ভীতি ও সন্ত্রস্ত অবস্থায় আমি তখন পুলিশ কল করি। পুলিশ কিন্তু কল করছি, আমি হাই কমিশন পুলিশ কল করেন নাই, আমি পুলিশ কল করছি। ক্রাইম রেকর্ডটা আমার কাছে আছে। পুলিশ বলছে যা যা আছে ওখানে সব আপলোড করতে, আমি করব। এবং যদি এটা কন্টিনিউ করতে হয় সেটা ইনভেস্টিগেশনের দিকে যাবে। কমিউনিটিতে আমরা এগুলা চাই না ভাই, আমি একটু আগেও বলছি আলোচনা করে আমরা শেষ করে ফেলতে চাই। তো এগুলো আমি চাই না, কিন্তু এটা জীবিত আছে এখন। পুলিশ আমাকে বলছে যে এগুলো আপলোড করার জন্য সবকিছু প্রয়োজন বুঝে ইনভেস্টিগেশন হবে। এই দেশটা হলো আইনের দেশ, এটা মনে রাখবেন। সাংবাদিকদের কোনো দোষ সেখানে হয়নি। ধরেন আমরা একটা কমিটি মিটিং এ তো সাংবাদিক আনার কোনো বিধান নাই, কারণ ওখানে আইন প্রণয়ন হয়, নিয়ম তৈরি করা হয়। তবে যদি সেখানে আনতে হয় পূর্ব অনুমতি নিয়ে আলোচনা করে আনতে হয়। তো মিটিংটা দেখেছেন হাই কমিশনার, উনি প্রশ্ন করেছেন, মিটিংটা দেখেছি আমি চেয়ার অ্যাকশনে, আমার অনুমতি ছাড়া সাংবাদিকরা আসলেন কিভাবে? একটা বৈধ প্রশ্ন ছিল। তো আপনাদেরকে এই কথা বলে শেষ করতে চাই, আপনাদের কোনো অ্যাকশনের প্রতি আমাদের কোনো আপত্তি নাই। চ্যারিটি কমিশনের পক্ষ থেকে বহু চিঠি দিয়ে বলা হয়েছে, এখানে কোন কমিটি সঠিক সেটা আমরা জানি না। 16 আমি ইনকাম আইসি ভাই 16 তারিখ 2024 অক্টোবরের 16 তারিখ চ্যারিটি কমিশন একটা চিঠি দিছে। তারপরে আরো বহু চিঠি দিয়ে বলছে যে তোমাদের সংবিধানে যেটা লেখা আছে মেমোরেন্ডামের 3 আপনার যে আলফাবেটিক যে 4 লেখা আছে উপধারায়, যে কোনো ডিসপুট হলে এই অর্গানাইজেশনকে মিডিয়েশনের মাধ্যমে সেটা শেষ করতে হবে। এই কথাটা চ্যারিটি কমিশন বহুবার বলেছেন, কিন্তু আমরা সলিসিটার দিয়ে চিঠি দিয়েছি আমাদের প্রতিপক্ষকে মিডিয়েশনের জন্য, সেটা কোনো নিষ্পত্তিতে আসতে পারে না। আর ওই আম্বিয়া ভাইয়ের একটা জিনিস আমি আগে অ্যাভয়েড করে গেছি, শুনেন একটা জিনিস আমি অ্যাভয়েড করে গেছি, উনি যে আচ্ছা হ্যাঁ উনি একটা খুব গুরুত্বপূর্ণ এনেছিলেন যে লিগ্যাল স্ট্যাটাসটা কোথায়। আগের হাই কমিশনার যিনি, উনি আমাকে একটা ইমেল করেছিলেন যে আপনাদের সংবিধানের একটা লিগ্যাল মতামত নেওয়া দরকার। তো এটা আমার সাথে করসপন্ডেন্সের সময় ওনার চাকরি চলে গেছে, কিন্তু আমরা তো লিগ্যাল স্টার্ট করে দিছি। তখন একজন কিউসির কাছ থেকে আমরা লিগ্যাল অপিনিয়ন নিয়েছি। এই যে কথাগুলো আজকে বললাম, ওই লিগ্যাল কমিশনার আমাদেরকে চিঠি লিখে দিয়েছে দেলোয়ার ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট সঠিক হয় নাই, 1 বছর পর তাদের ডাইরেক্টরশিপ চলে গেছে। যদি আপনারা সাংবাদিকরা দেখতে চান এই লিগ্যাল অ্যাডভাইসটা, যদিও এখন পর্যন্ত কনফিডেন্সিয়াল, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখানোর জন্য প্রস্তুত। যেটা বর্তমান হাই কমিশনার দেখেছেন লিগ্যাল অ্যাডভাইস কিউসি থেকে, আমি যেগুলো বলেছি যে ওই অ্যাপয়েন্টমেন্টটা ঠিক হয়নি এবং তাদের 1 বছর পর তাদের ডাইরেক্টরশিপ চলে গেছে। যদি আপনারা দেখতে চান, যারাই দেখতে চান, আমি এটা এই কনফিডেন্সিয়াল রিপোর্টটা দেখাবো। পরে দেখলাম যে সাংবাদিকদের বিপক্ষে হাই কমিশনার কিন্তু পুলিশে কমপ্লেইন দিচ্ছে, এটাও আমি ভিডিওতে দেখছি। যে উনি বলতেছেন আমার পারমিশন ছাড়া এখানে রেকর্ড করা হচ্ছে। পুলিশ বলছে এটা পাবলিক প্রপার্টি এবং অফকমের বিষয় আছে, কারণ এখানকার যারা সাংবাদিক ছিল তাদের ন্যূনতম এই ধারণাটা আছে কোনটা রেকর্ড করা যাবে কোনটা রেকর্ড করা যাবে না। এই যে হাই কমিশনার বাংলাদেশের, উনি তো দেশের সর্বোচ্চ ব্যক্তি, উনি যেখানে যাবেন ক্যামেরা থাকলে সমস্যা কি? উনি যদি সৎ এবং উনার যদি অবস্থান যদি ক্লিয়ার থাকে, ক্যামেরা বলেন না কেন বলে আমি অপমানিত হয়েছি। পরে দেখলাম ওই আমি উনাকে সুযোগ দিচ্ছি, ভিতরে যখন গেছে দুই পক্ষ কিন্তু তর্ক করছে, উনাকে কথা বলার সুযোগই দিচ্ছে না। সুজন ভাই আমার পাশে ছিল, আমি কাউকে ধমক দিয়ে বললাম যে আপনারা মহামান্য হাই কমিশনার কথা শুনেন, উনি কি বলতে চায়। উনি কথা বলার পর কাগজ একটা বের করলো, পড়লো, পরে চলে গেল। কিন্তু এই যে পরিস্থিতি এতটুকু হলো, উনার কর্মকর্তাকে কেউ দাওয়া করলো, গালিগালাজ করলো। ওই দিন ওই জায়গায় সাংবাদিকরা তো স্পেস দিল, আমরা উনার পিছনে ঘুরলাম, আমাদের প্রশ্ন আছে। উনি ওইখানে বললো না কেন আমি অপমানিত হয়েছি, দেশের সর্বোচ্চ ব্যক্তি, আমার কমিউনিটির কাছে বিচার, আপনারা ওই আমাকে এটা করলেন কেন? উনি সাংবাদিককে প্রতিপক্ষ বানিয়ে চলে গেলেন, আবার ব্রিটিশ পুলিশে বিচার দিলেন। এই কমিউনিটির যারা সাংবাদিক তারা তো কমিউনিটির জন্য কাজ করে। এই বাংলাদেশ সেন্টার তো আপনাদেরও, আমরা তো মনে করি আপনারাও এই সেন্টারের অংশ। এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আচ্ছা ফসল ভাই, খুব সংক্ষেপে আমি বলি,
এই প্রশ্নের উত্তরটা সরাসরি মাননীয় রাষ্ট্রদূতের কাছে প্রশ্নটা করলে এবং উনি উত্তর দিলে ভালো হইতো। তবে আমার মানে প্রাসঙ্গিক অভিজ্ঞতাটা বলি, মির্জা ভাই উনি যখন আমার ইন্টারভিউটা নিচ্ছেন, আপনারা দেখেন ফুটেজ এসে দেলোয়ার ভাই আমাকে বাধা দিচ্ছেন যাতে আমি কথা না বলি। আমার সাথে এটা সৃষ্টি করা হয়েছে। তখন ফয়সল ভাই আপনি যখন গেছেন, দ্বিতীয় দফায় হাই কমিশনার আসার সময় গেছেন, আমি তো সব দেখছি। প্রথমে যখন মাননীয় রাষ্ট্রদূত ঢুকলেন, এই যেখানে আসলাম, বসার ব্যবস্থা করা আছে না, একজন রাষ্ট্রদূত মনে করেন কোনো সবকিছু বাদ দেন, সেখানে একটা চেয়ার পর্যন্ত বসার জন্য নাই। উনি ঢুকার সাথে সাথে একটা মিটিং এর জন্য গেছেন। মিটিংয়ে একটা শব্দ বলা হয় ডেকোরিয়াম। তো সেটা হলো যে সেখানে মিটিং আমরা সবাই বসবো, আমরা আলোচনা করব, আপনার অভিমত আমার অভিমত এগুলো নিয়ে আমরা আলোচনা করব। উনি ঢুকার সাথে সাথেই তো সেখানে দেলোয়ার ভাই পিছন থেকে কথা বলা, তখন ফয়সল ভাই আপনি ওখানে নাই, দেলোয়ার ভাই কথা বলা শুরু করছেন এবং ওনার কথার প্রেক্ষিতে উনি বলছেন আমি তো চেয়ারম্যান, আমি মিটিং ডেকেছি, সাংবাদিক ভাইরা আসলেন কিভাবে, উনি প্রশ্ন রেখেছেন। পরবর্তী সবকিছু আপনারা ফুটেজে দেখেছেন। আর পুলিশের কথা যেটা বললেন, দ্বিতীয় দফায় যখন উনি এসে ঢুকেন তখন আমাদের সাংবাদিক ভাইরা ওনার ছবি তুলছেন, তো উনি বলছেন আপনারা বন্ধ করেন, আমি চাই না যে আমার অনুমতি তারা ছবি তোলা হোক। তখন পুলিশ বলছে এটা হলো আপনার আউটসাইডটা হলো পাবলিক প্লেস, পাবলিক প্লেসে যদি সাংবাদিকরা ছবি তুলেন আমাদের বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনার ভিতরে গেলে সাংবাদিকরা ছবি তুলতে হলে আপনার পারমিশন লাগবে। এই কথাটাই বলা হয়েছে, আমি জানি না সেটা অভিযোগ, তো সেই জন্য বললাম এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি আনসার দিলে ভালো হবে, আমার অভিজ্ঞতাটা বললাম। আর আবার শেষ করে ফেলি, আবারও বলছি উইদাউট এনি প্রেজুডিস, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা। ওই যে বললেন শব্দের কথা, এগুলো ভুল ছাড়া আর কোনো কিছু না। এই অর্গানাইজেশনের গভর্নিং বডির দুইটা পার্ট, একটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আমার থেকে বিজ্ঞ লোকসকল বসা তারা কনফার্ম করবেন, আর একটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন মানে এইমস এন্ড অবজেক্টিভস, কি জন্য এই চ্যারিটি প্রতিষ্ঠা করা হয় সেগুলো তো আইনে চলে, 48 এর আইনে বলছে কেন করবেন, সেটা হলো মেমোরেন্ডাম। আর কিভাবে এটা চালাবেন সেটা হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আপনি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন পড়ে দেখেন, গত 2 বছর ধরে এখানে যা করা হচ্ছে সম্পূর্ণরূপে মেমোরেন্ডামের ভায়োলেশন। এটা কোনো ক্লাব নয়, এটা একটা চ্যারিটির মেমোরেন্ডাম অনুযায়ী প্রজেক্ট নিতে হয় এবং ওই প্রজেক্টে কাজ করলে সেটা চ্যারিটির ওয়ার্ক হয়। যেগুলি হচ্ছে আমাদের পয়সা খরচ করে সম্পূর্ণরূপে মেমোরেন্ডাম বিরোধী কাজ করা হচ্ছে। যেটা আপনি বললেন যে আমাদের একটাই কথা, যেটা আমাদের কমিউনিটি অর্গানাইজেশন, এখানে এইমস এন্ড অবজেক্টিভস যেটা মেমোরেন্ডামে বলা হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করে প্রজেক্ট অনুযায়ী কাজ করতে হবে, তবেই আমাদের পয়সা দিয়ে সে কাজ। আমি সকল ডক্টরেট একটা 200 টাকা দিয়ে কিনে আনলাম, আমাকে আপনি ওখানে সংবর্ধনা দিলেন, এটা চ্যারিটি ওয়ার্ক নয়। আমার পয়সা সেখানে ব্যয় হলে সেটা আপনি অন্য খাতে ব্যয় করেছেন, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। যে আগামীতে যারা এখানে আসবেন তাদের সিআরবি চেক করতে হবে, কারো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, তার মেন্টাল ডিজিজ আছে কিনা। যদি মেন্টাল ডিজিজ থাকে আপনাকে খুন করে ফেলবে, পাবলিক প্লেসে যাওয়ার তাদের অধিকার নাই। এগুলো করব ইনশাআল্লাহ। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরের কামড়ানো কি মানুষের শোভা পায়? তো আমরা ভিডিও ফুটেজে দেখেছি কে কারে কামড় দিয়েছে, যে দিয়েছে সে বুঝবে আমার এই কবিতাটা। আপনার কি মনে হয় হাই কমিশনার কামড় দিয়েছেন ফুটেজে আছে? না, এটা ঘটে নাই, কেউ কাউকে কামড় দেয় নাই সেখানে। আচ্ছা, ছাত্রদের যে ইস্যুটা শুনেন, এটা আপনি যে ইস্যুটা আনছেন সেটা আমার ব্যক্তিগতভাবে একজন সদস্য হিসাবে আমারও ইস্যু। এটা কমিউনিটি অর্গানাইজেশন, এর উপরে যে রুমগুলো ছিল আগে ছাত্ররা আসতেন থাকতেন, কিন্তু এটা ওই রিনোভেশনের সময় কমিটি একটা কোম্পানিকে সেটা ভাড়া দিয়ে দিয়েছেন। সে সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার অনেক অভিযোগ আছে। আমি কোম্পানি হাউসে একটা রেকর্ড দেখেছি, এখানে আরেকজন আছেন উনিও দেখেছেন। এই উপরটা যখন ওই কোম্পানিকে ভাড়া দেওয়া হয়, ওই কোম্পানির একটা রেস্টুরেন্ট ছিল, সেটা আমাদের কিছু কিছু ডাইরেক্টর এখন মালিক। এই বিষয়গুলো ইন্ডিপেন্ডেন্ট অথরিটির মাধ্যমে ইনভেস্টিগেশন না করে আমরা তো কাউকে দোষারোপ করতে পারবো না। আমরা বলতে পারবো না এ দোষ করেছেন ওরা দোষ করেছেন, এগুলো স্পেকুলেশন। আর ওই ছাত্রদের ওই জায়গাটা ওটা মুক্ত না করা পর্যন্ত তো ভাই আর ওখানে দেওয়া হচ্ছে না। এই প্রশ্নটা তারা হাই কমিশনার মহোদয়কে ওখানেও করেছিলেন, আপনাদের উপস্থিতিতে ওই ফুটেজে আছে, আপনারা দেখেন। উনি বলেছেন যে যেহেতু ইলেকশনের সময় এসে গেছে, আমি তাদের সাথে আলোচনা করে মিটিং রেখেছিলাম যে ইলেকশন হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে গেল, নতুন কমিটির হাতে ছেড়ে দিলেই তো শেষ হয়ে গেল। উনি চেষ্টা করলেন যে নভেম্বর মাসে আপনাদের ইলেকশন ডিউ, আমি যুক্তির কথা বলছি, কাউকে সমর্থন করা আমার উদ্দেশ্য নয়, যে নভেম্বর মাসে যদি সর্বাত্মক একটা ইলেকশন হয়ে যায়, নতুন কমিটির হাতে আমরা সবাই মিলে ক্ষমতা দিয়ে দিই, তাহলে তো সমাধান হয়ে গেল। আপনি বললেন উনি কিভাবে বিভেদ সৃষ্টিটা করলেন? উনি তো ঐক্যের কথাই বললেন, সমাধানের কথাই তো বললেন সাংবিধানিক ভাবে। এটা হলো যুক্তির কথা।
আর যদি এই ধরনের প্রশ্ন করতে হয় তাহলে আপনারা ওনাকেই করবেন, সেটা আমি ওনার প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? আপনাদের পরবর্তী স্টেপটা কি হবে যদি আমাদের আসসালামু আলাইকুম। আমি খুব মর্মাহত, দেখা গেছে যে বিগত দিনও একটা ডিসিপ্লিনভাবে তারা কিনে নিয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন মহিব ভাইয়ের উপরে। এটা কিন্তু কোনো বড় না, এটা মিটিং বইলে এদিকে দিকে হয়। কিন্তু এইরকম একটা পরিস্থিতির উপরে কালকে যে প্রেস কনফারেন্স হয়েছে, যে নাকি আপনারা সিসি করা তান্ডে খান্দাত লইয়া বইয়া তাই কিন্তু বর্তমানে প্রেস কনফারেন্স করা আপনারা ওইটা দেখছেন, ফুটেজও দেখছেন, খেয়ে করছেন, কালকে যে বনো আসলে ওটা আপনারা দেখছেন। তাহলে দেখা গেল এটা একটা ব্যক্তিগতভাবে এই জিনিসটারে তারা লইয়া যায়। এরা ফলে হইল গত ইলেকশনের সময় আমি যে সময় আইসলাম, আমরা কিন্তু নতুন হামাইছি, হামানির পরে দেখলাম যত অনিয়ম এই সংগঠনের ভিতরে। দেখা গেছে গত ইলেকশনের সময় যে সময় যেমন দুইটা ক্যাটাগরি মেম্বারের লগে আমার যোগাযোগ হয়েছে, একটা হইল পার্মানেন্ট মেম্বার ওকে, বাট আরেকটা মেম্বার হইল গিয়া লাইফ মেম্বারকে যে সময় আমরা আদ দিলাম, দেওয়ার পরে দেখা যায় এখানে তো হল ফ্যামিলি হারাই উঠে কইরা এখন যে 500 উপরে নেওয়া যাইতো না, 500 উপরে নেওয়া যাইতো না। তাহলে আমি আপনার তো রক্ত হইম, একটু হইল গিয়া বাংলাদেশের সম্পদ, পাবলিক সম্পদ, এই জিনিসটা আপনার প্রশ্ন করতে হামাল যাইব না, আমরা ওটা এখন হামাল যাইব, তারা করে হামাল যাইতো না। এই জিনিসটা তারা কুলুষিত করিয়া তারার মাধ্যমে রাখার লাগি ফ্যামিলি মেম্বার করে এখন বলকপুর তার ফুয়া বাতি যারা নিয়ে রাখছেন। একটা দেখা গেছে বিগত দিনও যে জিনিসগুলা হয়েছে, আমি কইম আমার পার্লামেন্ট মেম্বার যারা আছেন এরা হইল গিয়া সামাজিক ব্যক্তিত্ব। কারা? ইকবাল ভাই, মুনিম ভাই, মুকিত ভাই, এই ক্যাটাগরির নাজ বাসা ভাই, এরা হইল সমাজের ব্যক্তিত্ব। এখন বর্তমানে দেখা গেছে প্রথমেই তো আপনাই তো সংগঠন, পার্লামেন্টের মেম্বার আপনারা একটা উদ্যোগ নৌকা প্লিজ বর্তমানে একটা কুলুষিত হয়ে যায়। আজকে এই জিনিসটা যে বর্তমানে কনস্টিটিউশন আমরা করলাম, কনস্টিটিউশন উপরে আপনারা আমরা আজকে এই অসম্মানজনক যে জিনিসগুলা রিয়েলি আমরা বর্তমানে আমরা যারা আছি আমরা অসম্মানিত বোধ করলাম। আমরা এখানেও নিয়ে হারাই আমরা বেজ্জত করা ওর এখানে মাঝে, কারণ এখানে মাঝে একটা গোষ্ঠীর ভিতরে হামাইয়া বই থাকছে। প্লিজ আপনারা যারা কমিউনিটির ব্যক্তিত্ব আছেন আপনারা আগাইয়া আউকা, যারা পার্লামেন্ট মেম্বার আপনারা ব্যক্তিত্ব আপনাদের সংগঠন আপনারা আউকা, আর কমিউনিটির আর ব্যক্তিত্ব হল আছেন এরা হারিবার চেষ্টা করুকা, কারণ একটা গোষ্ঠীর ভিতরে হামাইয়া বই থাকছে। এখানে যখন এই বাংলাদেশ সেন্টারটা টকেজের থেকে নেওয়া হয়, টকেজের নাম নিশ্চয়ই শুনেছেন, তারা চ্যারিটি কাজ করতো, ওখানে সমস্ত কমিউনিটিকে সার্ভ করা হতো এবং তাদের কন্ডিশনে ছিল যে এটা যখন যারা কিনবেন তারা ঠিক কমিউনিটির সার্ভিসের জন্য এটাকে ব্যবহার করা হবে। এখন আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে, আপনার উদ্দেশ্যটা কি সেটা আপনাদের বুঝতে হবে। এখানে মানির প্রশ্ন আছে, টাকা পয়সার লেনদেন আছে, কারণ এখানে কমিউনিটির কোনো সার্ভিস পাচ্ছে না। আপনার কোনো বাচ্চারা ওখানে গান শেখানো হতো, নাচ শেখানো হতো, পড়ানো হতো। একজন ওখানে এডুকেশন কোঅর্ডিনেটর ছিলাম স্যাটারডে স্কুলের জন্য, এ লেভেল, ও লেভেল, 3 সায়েন্সেস পড়ানো হতো। এখন ওইখানে কোনো কিছু করা হচ্ছে না, যেখানে ছাত্রদের জন্য কয়েকটি রুম ছিল, যারা আসতো বাসা দিতে আমরা কম খরচে থাকতে পারতো। এখন সবগুলোকে এটাকে কনভার্ট করে ওখানে ফ্ল্যাট করা হয়েছে এবং ফ্ল্যাট করা হলে এখান থেকে যে আয় হচ্ছে, প্রথম যখন মুজিবুর রহমান ছিল তখন 7,000 পাউন্ড এটাকে ওদের লোন ছিল। এখন এই এসে গত 16 বছরে এটা কত লোন হয়েছে আপনারা সেটা দেখতে পাবেন। এখন কথা হলো যে এটাকে কমিউনিটি সেন্টারকে যখন আপনার বাণিজ্য সেন্টার করা হয়, এটা কখনোই কমিউনিটি থেকে অনুমোদন করা উচিত না। আপনারা সবাই মিলে এটাকে এই বাণিজ্য সেন্টারটাই কমিউনিটি সেন্টার কমিউনিটির হাতে দিয়ে দেন। এবং আমি তো মনে করতে পারছি না যে চ্যারিটি কমিশন এখনো কি হিসাবে এটাকে এই বাণিজ্য সেন্টারকে কি করে চ্যারিটি কমিশনের আন্ডারে থাকতে পারে, কারণ এখানে কমিটির জন্য কোনো কিছু করা হচ্ছে না। আমরা চাচ্ছি অতি বিলম্বে আপনারা সবাই মিলে, আমরা মিলে এই দুর্বৃত্তায়নদের হাত থেকে বাংলাদেশ সেন্টারকে উদ্ধার করে কমিউনিটির কাছে দিয়ে লোকাল কমিউনিটি, সারা লন্ডনের কমিউনিটির জন্য এদের কাছ থেকে সেবা পায়, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আমি সবই নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ করছি। এই যে ঘটনাটা হয়েছে, হাই কমিশনার আসছিলেন এটা সমাধান করার জন্য, অনেক মিথ্যা কথা বলা হচ্ছে। কারণ আপনি ফুটেজে দেখবেন যে
কি হচ্ছে আমি অস্বীকার করতেছি, এই ফুটেজটাইকে অস্বীকার করতেছি। মিথ্যা বলারও তো একটা সীমা থাকা দরকার। আপনার প্রমাণ যেটা আছে এটাকে আপনি অস্বীকার করতেছেন। আমি লাথি মারি নাই, তো আপনারা সবাই দেখতেছেন লাথি মারা হয়েছে। তো এই সব মিথ্যা কথা বাদ দিয়ে আসেন, এই কমিউনিটির সবাইকে আমি অনুরোধ করতেছি, আমার কাছ থেকে বা আমার গ্রুপের কাছ থেকে আপনারা সব সহযোগিতা পাবেন। আমরা এখানে বসার জন্য আসি নাই, আমারও বয়স হয়ে গেছে, সব মিলাইয়া আমি চাই এই বাংলাদেশ সেন্টার যেন আগের মতো আমাদের মুরব্বীরা যে উদ্দেশ্যে করেছিলেন এই উদ্দেশ্যটা যেন আমি এখানে পাই। এখানে আমার অনেক ভুল আছে, আমি অন্যরকম বলতেছি যে আমি অনেক সংগ্রাম করেছি এটার পিছনে। আমার বন্ধু নবাবউদ্দিনের রিপোর্টটা আপনি দেখেন কি হয়েছে এই সেন্টারে। এই সেন্টার অনেক ঝগড়া করে আমি আনছিলাম, আমার ভিডিওতেও আছে, আমি বলছি আমি এইটা গাত থেকে উঠাইয়া নিয়ে আসছি, আপনারা নেন চালান। এখন আমি তো বুঝতে পারি না এটা কার এইরকম হবে, এইরকম হওয়ার যুক্তিটা আমি বুঝতে পারি না। হয়তো আমার মানুষ চিনারও আমার অভাব আছে, আমি মানুষ চিনতে পারি নাই। তো এই জন্য আমি এই দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে আমি মানুষ চিনতে পারি নাই, আমার ভুল হয়েছে। আমি যদি মানুষ এই যে সিআরবি এইগুলা চেক করে যদি ঢুকাইতাম। আর একটা জিনিস আপনারা দেখছেন যে বাজারেও ওই যে গত বছর একটা ঘটনা হয়েছে, বাজারে গিয়ে বংশ পরিচয় গরু কিনতে হয়, তো আমি ওই বংশ পরিচয়টা বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, মাফ করে দিয়েন সবাই। তো আইন অনুযায়ী, চ্যারিটি আইন অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী আমি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডিক্লেয়ার দেওয়ার পরেও আমার ব্যবসার থেকে আপনি কোনো খানি কোনো কিছু নিতে পারতেন নাই। এটা এই মালিকানো আইলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, যেটা বাংলা সেন্টার কোর্টের।